অফিসিয়াল মার্কেটে এইটাই একমাত্র ফোন যেটাতে এই মুহূর্তে ব্যবহার করা হয়েছে 8300 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এছাড়াও রয়েছে IP69K এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড উইথ ড্রপ সার্টিফাইড। মডেলটা হচ্ছে অনারের X90। প্রথমত ফোনটি নিয়ে কথা বললে অনার কিন্তু তাদের X সিরিজের প্রত্যেকটা ফোনে আমরা দেখতে পাচ্ছি খুবই সার্টিফাইড ওয়াটারপ্রুফ, ডাস্ট রেসিস্ট্যান্ট বা ড্রপ সার্টিফাইড, এইগুলো বেশ ভালো ভালো দিচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু লং ব্যাটারি দিচ্ছে। সেদিক থেকে এই ফোনটা কিন্তু তাদের একদম লাইন আপের লেটেস্ট একটা ফোন এই X90। তো সেক্ষেত্রে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 46,999 টাকায় লঞ্চ করেছে। তবে একটা অফারের বিষয় আছে আপনাদের মাঝে, সেটা হচ্ছে আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে আপনারা যদি এই ফোনটা প্রি বুকিং করেন তাহলে কিন্তু অনারের নিজস্ব একটা এয়ার ফ্রাই পেয়ে যাচ্ছেন, যার প্রাইস কিন্তু মোটামুটি 15,000 টাকার আশেপাশে। সো আপনারা কিন্তু অলমোস্ট 15,000 টাকার একটা গিফট একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফোনটা যদি প্রি বুকিং করে ফেলেন। শুরুতেই এর বক্স কন্টেন্টের দিকে আসলে বক্সের মধ্যে কিন্তু আপনারা একটা সিলিকন কেস পেয়ে যাবেন, তার পাশাপাশি রয়েছে একটা সিম ইজেক্টর টুল, এছাড়াও কিন্তু এখানে 66 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন উইথ কেবল। সো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ ম্যাক্সিমাম ফোন কোম্পানি দেখা যাচ্ছে এখন চার্জার সরিয়ে ফেলছে বক্স থেকে, সেক্ষেত্রে এই টাইপের ফোনগুলোতে বক্সে চার্জার দেওয়া ডেফিনেটলি গুড ডিল। প্রথমত ফোনটা হাতে নিলে এর ওজন এবং ব্যাটারির সামঞ্জস্য আপনি কোনোভাবেই নিতে পারবেন না, কারণ এখানে 8300 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়ার পরও ফোনটার ওজন মাত্র 193 গ্রাম। এছাড়াও পলিকার্বনেট ফ্রেম এবং পেছনে কিন্তু একটা লেদার টাইপ টেক্সচার ফিনিশ ব্যবহার করা হয়েছে, তবে টোটালি প্লাস্টিক বিল্ড, এবং এখানে কিন্তু একদমই গোল একটা ক্যামেরা শেপ ব্যবহার করা হয়েছে। ওভারঅল যদি আমরা ডিজাইনের কথা বলি, আমার কাছে পার্সোনালি খুব একটা খারাপ লাগে নাই। সো ডিজাইনের বিষয়টা এটা যার যার পার্সোনাল মতামত। ফোনটা ডিসপ্লের দিকে গেলে আপনারা অবশ্যই প্রেমে পড়তে বাধ্য হবেন এই ফোনটার, কারণ ডিসপ্লেটা ভাই এটার জোস দিয়েছে। ফোনটাতে রয়েছে একটা 6.79 ইঞ্চির অ্যামোলেড 1 মিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজের ডিসপ্লে, যেটাতে কিন্তু 3840 হার্টজের PWM ডিমিং সাপোর্ট রয়েছে। এছাড়াও HDR সাপোর্ট তো থাকছেই, 800 নিটস টাইপ এবং 1800 নিটস HBM এবং 6000 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেটাতে। সেক্ষেত্রে আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই ব্যবহার করেছি ভাই, একদম ঝকঝকে ডিসপ্লে, কোনো জায়গাতে কিন্তু এর ব্রাইটনেস জনিত কোনো রকম কোনো স্ট্রাগল করতে হবে না আপনাকে এই ফোনটা ব্যবহার করে। এছাড়াও এই ফোনের যে বেজেল ভাই, এটা তো একদম জোস লেভেলের, মানে একদমই নাই বললেই চলে। খুবই সিমেট্রিক্যাল এবং খুবই মিনিমাল বেজেল ব্যবহার করা হয়েছে, যার জন্য ডেফিনেটলি এখান থেকে অবশ্যই আপনি একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স টাইপের ফিল পাবেন এর ডিসপ্লে থেকে অবশ্যই। তার পাশাপাশি এখানে 120 হার্টজ খুব ভালো স্মুথলি কাজ করছিল। সবকিছু মিলিয়ে এর ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, কালার কন্ট্রাস্ট এবং পাঞ্চি কালার দেওয়ার কারণে এইটা কিন্তু আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবে, এবং যারা কন্টেন্ট ওয়াচিং অনেক বেশি করেন বা মিডিয়া কনজিউম করেন অনেক বেশি, তাদের জন্য কিন্তু এইটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে এখানে যে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে সেখানে কিন্তু আপ টু 400 স্পিকার সাউন্ড রয়েছে। সেদিক থেকে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড এবং ডিটেল মনে হয়েছে। বেসটাকেও কিন্তু বেশ ভালো মতো আমরা ফিল করতে পারছিলাম এবং ফুল সাউন্ডে আমরা তেমন কোনো ডিস্টরশন একদমই পাইনি। ফোনটা যদি রেগুলার লাইফে আপনি ব্যবহার করেন, আরেকটা জিনিস আপনার কাছে বেশ ভালো লাগবে, সেটা হচ্ছে এর UI। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ম্যাজিক OS 9 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর উপরে বেস করেই এই ফোনটা রান করছে। সেদিক থেকে এর UIটা ব্যবহার করে আমরা খুবই মজা পেয়েছি, একদমই ফ্লুয়েন্ট, তেমন কোনো এক্সট্রা অ্যাপের ঝয় ঝামেলা নাই, কোনো অ্যাডটেডের ঝামেলা নাই, মোটামুটি খুবই ক্লিন এবং কাস্টমাইজেবল অবশ্যই। এবং সব কিছু মিলিয়ে এর যে স্মুথনেস বা যে ট্রানজিশনগুলো সেটা কিন্তু বেশ ভালো এবং বেশ স্মুথ একটা ফিল দেয় 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে মিলে। অ্যাপ ওপেনিং ক্লোজিংটা কিন্তু খুবই ফাস্টার ছিল এবং রেসপন্সিভ ছিল, এবং যারা মাল্টিটাস্কিং করেন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি, রিফ্রেশ বা রিস্টার্ট জনিত কোনো প্রবলেমে পড়তে হয়নি। পারফরমেন্স সেক্টরে ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 4, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং এর আন্তত স্কোর অলমোস্ট 10 লাখ প্লাস। সেদিক থেকে পারফরমেন্সের কথা চিন্তা করলে এটা ডেফিনেটলি আপনাকে মোটামুটি মিড রেঞ্জের যেই ফোনগুলো থাকে ওই এক্সপিরিয়েন্সটাই দিবে। এটা থেকে আপনারা রেগুলার লাইফ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে একদম ইজিলি বাটার স্মুথ ব্যবহার করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশনের ব্যবহারজনিত কোনো পারফরমেন্স নিয়ে একদমই আপনাকে হেজিটেশন ফিল করতে হবে না, প্রত্যেকটাই স্মুথলি চলছিল কোনো রকম কোনো বাফার ঝামেলা ছাড়াই। এছাড়াও যদি আমরা গেমিংয়ের কথা বলি, এই পরিমাণে আন্তত স্কোর বা এই প্রসেসর নিয়ে যথেষ্ট ভালো গেমিংও করা যায়। পাবজির ক্ষেত্রে আপনারা 90 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন, সেদিক থেকে বেশ স্মুথলি গেম প্লে করা যায় এবং গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, যেহেতু এখানে একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি দিন শেষে এনজয় করার জন্য একটু গেম টেম খেলেন, সেক্ষেত্রে ভারী গেমগুলো কিন্তু ইজিলি প্লে করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। এবং ভালো বিষয় হচ্ছে এই প্রসেসরটা খুব একটা হিট জেনারেট করে না, যার জন্য লং টাইম গেমিং করলেও কিন্তু খুব একটা হিট প্রডিউস করে না এই ফোন থেকে। তার পাশাপাশি এখানে যে ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 8300 mAh, তা কিন্তু আপনাকে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। সেক্ষেত্রে আমরা একটানা এই ফোনটাকে ব্যবহার করে অলমোস্ট 14 ঘন্টা প্লাস কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং নর্মালি ব্যবহার করলে এই ফোন আপনারা ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি একদমই লাইট ওয়েট ব্যবহার করেন।
ফাইনালি ক্যামেরা সেগমেন্টে গেলে এই রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটা 108 মেগাপিক্সেলের, যেটাতে ওএস এর সাপোর্ট রয়েছে এবং রয়েছে একটা দুধভাত 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সো এত বড় লেন্সের পাশাপাশি এত ছোট একটা 5 মেগাপিক্সেল, এটা বেশ কমতি আমার কাছে লেগেছে। আর একটু বড় সড়ো সেন্সর অবশ্যই দেওয়া যেত। সেক্ষেত্রে যদি আমরা ছবির ক্ষেত্রে যাই, কালার কন্ট্রাস্ট একটু ভাইব্রেন্ট আমরা দেখতে পেয়েছি, তবে কালার কনসিস্টেন্সি একটু মিসম্যাচ করে। সিন ওয়াইজ কালার আমরা চেঞ্জ হতে অবশ্যই দেখেছি। এবং যদি ডিটেলের কথা বলি, সেক্ষেত্রে লো লাইটে ডিটেলের কোয়ালিটি বেশ খানিকটা ডাউন করে ফেলে। তবে যদি একদম হাইলাইট পার্টগুলোর কথা বলি, সেখানে আমরা যথেষ্ট ডিটেল পেয়েছি। এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো লেগেছে মেইন সেন্সরে। তবে আলট্রা ওয়াইড লেন্স এই ব্যাপারটা বেশ খানিকটা হিমশিম খেয়ে যায়, যেহেতু 5 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেখানে ডিটেল, কালার মেইনটেইন এবং ওভারঅল সিনারিও কোনো দিক থেকে আমরা খুব স্ট্রং একটা পজিশন পাইনি, হয়তো আপনারা স্যাম্পল দেখেই বুঝতে পারছেন। এর পাশাপাশি ফোনটা থেকে আপনারা টোটাল 2টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, এটা ডিজিটালি জুম করে, যেহেতু কোনো টেলিফটো লেন্স নাই। এবং পোর্ট্রেটের কথা বললে আপনারা একদমই অ্যাভারেজ টাইপের আউটপুট পাবেন। অ্যাজ এ প্রাইস ওয়াইজ আরেকটু বেটার হলে অবশ্যই ভালো হতো, সেখানে এজ ডিটেকশন বা ডিটেল এইটার বেশ ঘাটতি আমরা পেয়েছি, ছবির স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারছেন। তবে হ্যাঁ, ভালো লেগেছে ফ্রন্ট ক্যামেরা, এখানে ব্যবহার করা হয়েছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এইটার কিন্তু ডিটেল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে কালারের বা ওভারঅলের কথা বললে এখানে আসলে একটু বিউটি টাইপ ছবি দেয়, ফেসটাকে হোয়াইট করে বা একটু বিউটি করে বা ছবিটাকে দেখতে সুন্দর লাগে, এরকম টাইপের ছবি যারা পছন্দ করেন তাদের আশা করি এর ফ্রন্ট ক্যামেরার ছবি বা রেয়ার ক্যামেরার ছবি দুইটাই বেশ ভালো লাগবে। তবে ফ্রন্ট ক্যামেরার ডিটেল বেশ ভালো ছিল পিকচারগুলোতে। ভিডিও সেগমেন্টে গেলে রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন। ওএস এর সাপোর্ট থাকায় যথেষ্ট স্টেবিলিটি রয়েছে এবং ডিটেইলও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে হ্যাঁ, বাজেট ওয়াইজ চিন্তা করলে আসলে ডেফিনেটলি আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আদারওয়াইজ এক্সপোজার ব্যালেন্স বা ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মতো মেনটেন করতে পারে। তবে হ্যাঁ, ঘাটতি অবশ্যই রয়েছে যদি আমরা প্রাইস বিবেচনা করি তাহলে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এইখান থেকেও আমরা অ্যাভারেজ টাইপেরই আউটপুট পেয়েছি। সবশেষে বাকি সেগমেন্টগুলোর কথা বললে এইটাতে কিন্তু নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম নেই, আমরা সিম ব্যবহার করে বেশ ভালো নেটওয়ার্ক পেয়েছি। তার পাশাপাশি ওয়াইফাই 6 সাপোর্ট রয়েছে এবং এখানে কিন্তু ব্লুটুথ 5.2 পর্যন্ত সাপোর্ট পাবেন এবং ইউএসবি টাইপ OTG 2.0 এবং এখানে এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা এখানে অপটিক্যাল ব্যবহার করা হয়েছে, যেটা আবার যথেষ্ট ফাস্টার অ্যান্ড অ্যাকুরেট রয়েছে। এবং ক্যামেরা টু এপিআর সাপোর্ট থাকায় আপনারা ইন ফিউচার এটাতে কিন্তু জিক্যাম ব্যবহার করেও এর ক্যামেরাটাকে আরেকটু ইনহ্যান্স করতে পারেন। সবকিছু মিলিয়ে এই হচ্ছে এই ফোনটার আসলে সামারি। এইখানে বিশেষ করে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে, যেমন প্রথমত এর ডিসপ্লের কোয়ালিটি বা ওভারঅল বেজেল টেজেল মিলিয়ে বা এর সাউন্ড কোয়ালিটি, এইটা ডেফিনেটলি ভালো এই বাজেটে। তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই ভালো এবং এখানে যেহেতু ডাস্ট রেসিস্ট্যান্ট, ওয়াটার রেসিস্ট্যান্ট IP69K রয়েছে, সো পানির নিচেও এই ফোনটা পড়ে গেলে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এবং ড্রপ সার্টিফাইড রয়েছে। সো শক্তপোক্ত একটা ফোন। তো এদিক থেকে যদি ওভারঅল বলতে যাওয়া যায়, ভালো দিক, খারাপ দিক, কমতির দিকও রয়েছে, যেমন ক্যামেরা সেগমেন্টটাতে বা পারফরমেন্স সেগমেন্টটাতে হয়তো বাজেট ওয়াইজ আরেকটু বেটার এক্সপেক্ট করেন সবাই। তবে এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে আসলে 61% ভ্যাট দিয়ে একটা ফোনের প্রাইস কতটুকু হায়ার হয়ে যায়। সেক্ষেত্রে যদি ভ্যাটটা কম হতো তাহলে আমরা দেখতে পেতাম এই ফোনটা হয়তো 30,000-এর নিচে বা 30,000 আশেপাশে সেল হচ্ছে, তখন কিন্তু আবার এটা সবার জন্যই ভ্যাল ফর মানি হতো। সো ডিসিশন আসলে টোটালি আপনাদের উপরে। বাকি হচ্ছে বলতে গেলে আসলে এইটা ওভারঅল আপনাকে সিস্টেমটাকে চিন্তা করতে হবে। আনঅফিসিয়াল ফোনের সাথে আসলে এই টাইপের অফিসিয়াল ফোনগুলো কখনোই মেলানো যাবে না। সো যারা অফিসিয়াল চিন্তা করে ফোন নেন, ব্যালেন্স ইউজারের জন্য, যারা মিডিয়া কনজিউম করেন বেশি বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, ব্যালেন্স বা ওভারঅল সব দিক থেকেই ঠিকঠাক পজিশনে একটা ফোন চান, তাদের জন্য কিন্তু আসলে এই টাইপের ফোন। কারণ তাদের আসলে এক্সপেকটেশন গেমিংয়ের ক্ষেত্রেও অনেক থাকে না, ক্যামেরার ক্ষেত্রেও, ভিডিওর ক্ষেত্রেও অনেক থাকে না। তারা সব কিছু ব্যালেন্স চায়, একটা রিলায়েবল ফোন চায় যেটা নিয়ে কোনো হ্যাসেল নিতে হবে না তাদেরকে। ওভারঅল তাদের জন্যই এইটা। বাকি ডিসিশন আপনার উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।